দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। শুরুতেই জানিয়ে দিচ্ছি মঞ্চ নাটক প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণে মোর প্রযোজিত নাটক অভিনেতা। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8:20 থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। শিলারে তোর কেমন লাগে রে? এই এই আগে ফাল মেরে উঠিস না। এই কথাটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। তোমার না কোনো বিবেচনা নাই ভাই। কার কথা কইলা এটা? শিলা শিলা ওটা তো একটা ডাকাত মেয়া। ছোট মেয়ে তোর কি কইছে? আরে আমি তো কইলাম, হ্যাঁ কইছে হ্যাঁ আমার বিয়ে করব। কোনো সমস্যা নেই, হ্যাঁ যদি তোরে বিয়ে করতে চাই করব, কিন্তু সমস্যাটা হইতেছে এই যে তুই সুন্দর মতো গল্প বানায় বানায় কইতেছস, এইটা সমস্যা। আমি না মোটেও গল্প বানাই বানাই কইতেছে না, হ্যাঁ আমার নিজের থেকে কইছে হ্যাঁ আমার বিয়ে করব। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী স্বরলিপি। শুভ দুপুর আপু, এবং একই সাথে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে শুভ দুপুর এবং আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঈদ গেল, মানে কিভাবে আসলে কাটানো হলো বা কতটা এক্সাইটমেন্ট ছিল? কাজ তো নিঃসন্দেহে অনেক ছিল, কিন্তু এমনি ব্যক্তিগতভাবে আসলে ঈদটা কিভাবে পালন করা হলো? আসলে ঈদ মানেই আনন্দ, এবং এখনো সত্যি কথা সেই ছোটবেলায় আনন্দটা বেশি ছিল। এখন দেখা যায় যে আমার বাচ্চা কি করছে বা ওদের যে আনন্দটা, মানে বাচ্চাদের আনন্দটা আমি বেশি উপভোগ করি, এবং বাসায় থেকে রান্না করা ওদের জন্য এই সময়টা অনেক স্পেস পাওয়া যায়, আমরা অনেক সময় পাই। হ্যাঁ, তো এবার বাড়িতেও যাওয়া হয়নি, তো এখানেই ছিলাম এবং অনেক মজা করে ঈদটা কাটিয়েছি। আচ্ছা, রান্না করা হয় তার মানে? হ্যাঁ, আমার রান্না করতে খুব ভালো লাগে, শখ আর কি রান্নাটা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আচ্ছা, আপনার তো মেয়ে আছে, তো তার জন্য রান্না বান্না করা হয়, এবং তার মধ্যে আসলে আপনি মনে হয় নিজের ছোটবেলাটাকে দেখতে পান, যে আপনি যখন ছোট ছিলেন তখন আসলে ঈদে কেমন মজা করা হতো, সেই আনন্দটা আপনি তার মধ্যে খুঁজে পান। এই বিষয়টা আপনাকে আসলে কিভাবে বা কতটা বলা যায় যে ইমোশনাল করে দেয়? অনেক ইমোশনাল করে, তবে কিছুটা চেঞ্জ তো হয়েছে। যেমন আমাদের সময় কিন্তু ওই যে ঈদের ড্রেসটা আমরা কাউকে দেখাবো না, কিন্তু এখন ওরা সবাইকে দেখায়। তারপরে ঈদের একটা সালামির বিষয় থাকতো, যে আমরা ছোট একটা ব্যাগ নিয়ে বিভিন্ন বাসায় বাসায় যে সেমাই খেতাম, পায়েস খেতাম এবং ঈদের সালামি কালেক্ট করতাম। এটা কিন্তু এখনকার বাচ্চারা এটা করে না। এটা আমি খুব মিস করি, যে এটা হলে হয়তো ওদের আনন্দটা আরো বেশি হতো। এবং বাড়িতে বাড়িতে গিয়ে যে সবার সাথে কুশল বিনিময় করা, ঈদ মোবারক জানানো, সালাম করা, এই প্রথাটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার মনে হয় যে খুব ভালো হতো যদি থাকতো। মানে সময়ের সাথে সাথে আনন্দটা একই আছে, কিন্তু আনন্দের ধরনে অনেক পরিবর্তন এসেছে। হ্যাঁ, আপনার ছোটবেলার ঈদগুলো কেমন ছিল বা কিভাবে কাটানো হতো? কাদের সাথে? মানে ফ্যামিলির সাথে তো মনে হয় বেশি? হ্যাঁ, ফ্যামিলির সাথেই, সবসময় ফ্যামিলির সাথেই কাটাতাম। এবং যত বড় হতাম তখন তো আমার দেখা গেল যে ঈদের দিনেও প্রোগ্রাম থাকতো, লাইভ থাকবে বা রেকর্ডিং থাকবে, বিশেষ করে স্টেজ শো থাকবে। এরকম অনেক হয়েছে যে আমি কিছু সময়ের জন্য বাসায় থেকে তারপর আবার চলে গেছি প্রোগ্রাম করতে। এটা যত বড় হয়েছি তত ব্যস্ততা বেড়েছে, তবে এবার মানে সেই ব্যস্ততাটা কম ছিল। ঈদের আগে আগেই সবগুলো কাজ শেষ। আচ্ছা, গানের কথা যখন আসলোই, তখন গানের ব্যস্ততা সম্পর্কে একটু জানবো, যে ছোটবেলায় যেরকম ছিল যে ঈদের নতুন পোশাক, এখন হচ্ছে ঈদের নতুন পোশাক তো থাকবেই, পাশে নতুন গান থাকবে, নতুন কাজ থাকবে। কাজের কি অবস্থা? এবারে কতগুলো কাজ এসেছে? এবার আসলে ঈদের সাথে সাথে অনেক কিছু ছিল আমাদের, কিন্তু 26শে মার্চ স্বাধীনতা দিবসও ছিল, আবার পহেলা বৈশাখও আমাদের কাছাকাছি, তো অনেকগুলো গান হয়েছে। আমার রঙ্গন মিউজিক থেকে একটি গান করে ফেলেছি,
রিলিজ হয়নি। তারপরে HM ভয়েস থেকে শেখ নজরুল ভাইয়ের লেখা, সেখানে একটি গান হয়েছে, আরেকটি গান রিলিজ হয়েছে প্রোটিউন ইউটিউব চ্যানেল থেকে। সেই গানটি আমার কাছে খুব একটু ভিন্ন ধারার মনে হয়েছে, একদম ক্লাসিক্যাল বেসড একটা গান। তো সবার জন্য না, আসলে এই গানগুলো কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি করি। তো এই গানটি একদম ঈদের ইমিডিয়েট আগে রিলিজ হয়েছে প্রোটিউন থেকে। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা এবং গানটি সুর করেছেন সুমন কল্যাণদা। আচ্ছা, তো কেমন সাড়া পেয়েছেন কাজের জন্য? সবাই খুব ভালো বলেছে, মানে হয় না ভিউয়ের বিষয়টা আমরা দেখি না, যখন একটা ভালো কাজ হয় তখন কিন্তু ভালো ভালো যারা সঙ্গীতজ্ঞ আছেন, বোদ্ধা মানুষ যারা আছেন, তারা ফোন করে পার্সোনালি বলে যে গানটা খুব ভালো হয়েছে। এটা আমাদের কাছে একটা ভীষণ ভীষণ একটা ভালো লাগার। মানে যারা আসলে সঙ্গীতাঙ্গনের মানুষ, যারা সঙ্গীত নিয়ে কাজ করছেন, তাদের কাছ থেকে প্রশংসাটা একটা বিশাল বড় প্রাপ্তি। বিশাল বড় প্রাপ্তি। আচ্ছা, এই যে কোনো উৎসব আসলেই যেরকম প্রচুর অনেক শিল্পীর অনেক গান রিলিজ হয়, তো শ্রোতা দর্শকদের জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে তারা আসলে একটু কনফিউজড হয়ে যায় যে কার গান থেকে কার গান শুনবো? যদি সবাই ভালো গান করে সেটাও একটা দ্বন্দ্বের জায়গা তৈরি করে, আবার কোনো কোনো জায়গাতে ভাইরাল কন্টেন্ট তৈরি হচ্ছে, সেটাও একটা কনফিউশনের তৈরি হয়। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়? আর এখন তো আসলে অনেক প্রতিযোগিতার একটা সময়, এবং যে যত বেশি প্রচার করতে পারে তার গানটা কিন্তু তত বেশি দর্শক শ্রোতাদের কাছে পৌঁছায়। কিন্তু অনেক সময় এই প্রচারণার অভাবে একটা ভালো গান কিন্তু শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে না। বলেন আপনি ভাইরাল গান যেগুলো, সেগুলি পৌঁছে যাচ্ছে এবং সেগুলো ম্যাস হিট হয়ে যাচ্ছে, কিন্তু ভালো গানগুলো পড়ে থাকছে। তবে আমার কাছে সবসময় মনে হয় যে ভালো গানের স্থায়িত্ব সবসময় বেশি। আমার প্রথম হয়তো হিট হবে না বা সবার কাছে পৌঁছাবে না, কিন্তু একটা ভালো গানের স্থায়িত্ব একদম শেষ পর্যন্ত থেকে যায়। তো এই আশায় কিন্তু আমরা ভালো গান করি। তবে আমার কাছে মনে হয় যে সবারই একটা বিশেষ উপলক্ষে যখন আমরা গানটা করছি, সেই দিকে আমাদের বিশেষ করে গানের কথার দিকে একটু মনোযোগ দেওয়া দরকার, যে খুব এমন কথা আমরা না ইউজ করি যেটা কিনা আমাদের এখনকার জেনারেশনের জন্য ভালো না। মানে আমরা অনেক সময় হয় না যে আঞ্চলিক কথাগুলো খুব বলে ফেলি। আমার বাচ্চাও কিন্তু নিজেও অনেক গান করে, যে চাই আসুসকে কি কবি ক, এই ধরনের গানগুলো কিন্তু সে খুব তাড়াতাড়ি ক্যাপচার করে ফেলে, এবং এগুলো তো খুব মজার গান। আসলে মজার গান এরকম থাকবেই, কিন্তু আমরা চেষ্টা করব স্বাধীনতা বজায় রেখে এবং পরিশীলিত কথায় সুরে গান হোক, মানে শুদ্ধ সংস্কৃতির যেই প্রকাশ সেটা যেন থাকে সব গানে। আচ্ছা, পহেলা বৈশাখের কথা বলছিলেন, তো ঈদ এবং পহেলা বৈশাখ তো খুব কাছাকাছি। পহেলা বৈশাখেও নিশ্চয়ই অনেক ব্যস্ত ছিলেন, স্টেজ শো করা হচ্ছে অনেক। হ্যাঁ, আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, তবে পহেলা বৈশাখে আমি এখন একটু কম প্রোগ্রাম করার চেষ্টা করি, কারণ আমার এবং আমার হাজবেন্ড SI শহীদ, আমাদের দুজনের বিবাহ বার্ষিকী হচ্ছে পহেলা বৈশাখ। আচ্ছা, তো তখন একটু চেষ্টা করি যে সন্ধ্যার দিকটা নিজেদেরকে একটু সময় দেওয়া এবং একটু কম প্রোগ্রাম করা। যদিও আমাদের ব্যস্ততা কিন্তু এই সময় অনেক থাকে, আমাদের মানে 7-8টা প্রোগ্রাম থাকে এট এ টাইম। তো আমরা চেষ্টা করি যে কিছুটা কমিয়ে যদি নিজেদেরকে একটু সময় দেওয়া যায়। পাশাপাশি মেয়ে তো আছে, মানে নিজেদের জন্য পহেলা বৈশাখটা একটু আলাদা করে রেখে আবার গানের প্রোগ্রামের জন্য করা যায়। এবং আপনার যিনি পার্টনার শহীদ ভাই, তিনিও তো আসলে গানের সাথে যুক্ত, সেটাও নিশ্চয়ই আপনাকে অনেক সহযোগিতা করে, অনেক সহযোগিতা করে। এবং ওর কিছু ভালো কাজ এসেছে এবার, মানে ঈদে এবার আমার কোনো সিনেমাতে গান আসেনি, কিন্তু ওর একটা গান এসেছে যেটা খুবই সুন্দর গান, আহারে জীবন সিনেমার একদম টাইটেল গানটি যিনি ও করেছে, গানটি সুরকার সে, এবং গানটি গীতিকার আমাদের জাকির হোসেন রাজু ভাইয়া, আর গানটি গেয়েছেন নোলক বাবু ভাই। তো গানটি একটা অসাধারণ গান হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এবার অনেকগুলো ঈদের ফিল্ম এসেছে, অনেকগুলো সুন্দর সুন্দর গান আমরা শুনতে পেরেছি, কিন্তু এই গানটি অন্যতম, মানে একদম বেঁচে থাকার মতো একটা গান, স্থায়িত্ব হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, হাজবেন্ড বলে বলছি না, গানটা আসলে খুব সুন্দর। ভাইয়ের সাথে আপনার কাজ করা হয়নি এবারে? না, এবারে কাজ করা হয়নি, তবে ভাইয়ের সাথে কাজ করেছি একটি, সেটা কোরবানির ঈদে রিলিজ হবে। আচ্ছা, মানে ওটার কাজ শেষ, কিন্তু রিলিজের অপেক্ষা করছেন। চাদর সিনেমার গান, ওটা রাজু ভাইয়েরই পরিচালনায়, ওটা বুবলি এবং সাইমন ভাই হচ্ছে অভিনীত, আমার সাথে প্রতীক ভাই গেছে। গানটির কথা সুর দুটোই SI শহীদের। আচ্ছা, এই যে পহেলা বৈশাখের কথা বলছিলাম, একটু ছোটবেলার পহেলা বৈশাখে যেতে চাই আপনার, যে ছোটবেলার পহেলা বৈশাখগুলো কিভাবে পালন করা হতো, বা সেই সময় লাল সাদা শাড়ি পরার যে একটা বিষয়, সেই বিষয়গুলো আপনার মধ্যে কাজ করতো কিনা? আমরা তো 3 বোন, এবং আমাদের 3 বোনই আমরা খুব মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের। এই ছোটবেলা থেকেই আমরা মানে পহেলা বৈশাখ আসলে দেখা যাবে যে পান্তা ইলিশ খেতে হবে এবং রমনার বটমূলে যেতে হবে, ওখানে শাড়ি পরে আমরা যাব, আমরা মজা করব, আমরা অনেক ঘোরাঘুরি করব, আনন্দ করব, এই চিত্রটাই আমার চোখে বেশি ভাসে। তবে ওই যে বললাম না, যত বড় হচ্ছি আস্তে আস্তে তত আমাদের ব্যস্ততা বাড়ছে, যে যার মতো ব্যস্ত থাকি, কিন্তু চেষ্টা করি যে এই যে আমাদের একটা বিশেষ দিন, আমাদের বিবাহ বার্ষিকী, তখন আমরা একটা গেট টুগেদার করি, সবাই একসাথে হই এবং একসাথে বসে সেই স্মৃতিচারণ করা এবং আনন্দ করা তো হয়। বাবার সাথে সেই সময়কার স্মৃতিগুলো কি মনে পড়ে? হ্যাঁ, আমার বাবার সাথে খুব মনে পড়ে যে আমি 2টো প্রোগ্রাম, একটা ছিল সিলেটে
একদম সরাসরি প্রোগ্রাম ছিল। ওখানে আমি আব্বার সাথে পয়লা বৈশাখে একটি প্রোগ্রাম করেছিলাম, আর আরেকটি করেছিলাম বাংলাদেশ টেলিভিশনে, বিটিভিতে। তো এই দুটো প্রোগ্রাম আমার খুব স্মরণীয়, যে দুটো দিনেই আমরা একদম সরাসরি একসাথে, একটিতে ক্লাসিক্যাল করেছিলাম বিটিভিতে, এবং আরেকটিতে আমরা সারাদিন ব্যাপী, মানে একদম ভোরবেলা শুরু হয়েছিল, দুপুর পর্যন্ত আমরা দুজনেই গান করেছিলাম, শুধু বৈশাখের যত গান আছে। আচ্ছা, চমৎকার। অনেক গল্প হচ্ছে, মানে গল্প করতে করতে আপনার কাছ থেকে গান শুনতে চাইবো, সেটাই আমি ভুলে গিয়েছিলাম। একটি গান শুনি। আমি কি গান শোনাবো? আপনার একটা পছন্দের গান আছে আমার, হৃদয় দিয়ে গানটি, এই গানটি শোনাচ্ছি। আমার একদম সম্প্রতি যে রিলিজ হয়েছিল গানটি। আমি তো নিজে এসেছি যেচে, ভালোবেসে সে কখন যেন, আমি তো নিজে এসেছি যেচে, ভালোবেসে সে কখন যেন মরে গেছি, শুধু তোমার কাছে আছি আমি বেঁচে, হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা, হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা, মরে গেছি শুধু তোমার কাছে বেঁচে রয়েছি, শুধু তোমার কাছে বেঁচে রয়েছি। আমার ভীষণ পছন্দের একটা গান, এবং আপনার কণ্ঠে আমি যতবারই শুনি গানটি আমাকে মুগ্ধ করে রীতিমতন প্রত্যেকবার। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে আপনাকে আমরা দেখেছি সবসময় একটু সিলেক্টিভ কাজ করতে, মানে বেছে কাজ করতে আপনি পছন্দ করেন, তো আপনার কাছে কি কোনো জায়গাতে মনে হয় যে এই বেছে কাজ করাটা মানে এই যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের যে দৌড়, সেটাতে খানিকটা পিছিয়ে দেয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমার মনে হয় যে অনেক বেশি কাজ করলে হয়তো বা অনেক বেশি লাইমলাইটে আসা যায় বা সবার নজরে আসা যায়, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে কোয়ান্টিটিতে না যেয়ে আমি যদি কোয়ালিটিতে যাই, তাহলে কাজগুলো অনেক দিন বেঁচে থাকবে। এটা আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি কাজ করলাম, কিন্তু কাজগুলোর কোয়ালিটি সেরকম হলো না, কিন্তু আমি একটা কাজ করলাম টিকে থাকার মতো, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমাকে বাঁচিয়ে রাখবে এবং আমার গানকে বাঁচিয়ে রাখবে। আমি একটু বলি যে আমি কিন্তু অনেকগুলো প্লেব্যাক করেছি, প্রায় 40টিরও অধিক, এবং রিলিজ হয়নি এরকম আরো 10-15টি গান আছে। কিন্তু এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবগুলো গান যখন আমি বাছাই করতে যাই, আমি সবসময় হৃদয় দিয়ে গানটিকে এগিয়ে রাখবো, কারণ এই গানটি কিন্তু টিকে থাকার মতো একটা গান। আমার আগের গানগুলোর কথা খুব বেশি মনে পড়ে না। এটাই হচ্ছে আমার কথা, যে আমি অনেকগুলো কাজ না করে একটি ভালো কাজ করি, একটি ভালো কাজও কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, এটাই আমার বিশ্বাস। কোন অংশে কি আপনার এটা মনে হয় যে এই যে বেছে কাজ করার যে প্রবণতা, এটার জন্য মানে আপনার বাবা ওস্তাদ করিম শাহাবুদ্দিনের একটা প্রভাব আছে, বা তার শিক্ষার একটা প্রভাব আছে? অবশ্যই, কারণ আমরা কিন্তু ফ্যামিলি থেকে সবার আগে শিখি, এবং আমার আব্বা একজন উস্তাদ, এবং ওনার কাছ থেকে যে শিক্ষাটা আমি পেয়েছি সেটা কিন্তু সবসময় আমাকে বাধা দেয় যে না, আমি সব ধরনের গান আমি করতে পারবো না। আমার অনেক অফার আসে যে আপনি একটা এমন গান করেন যেটা করলে আপনি ভাইরাল হয়ে যাবেন, কিন্তু আমি কখনোই সেদিকে যাই না, কারণ আমার কাছে মনে হয় যে আমার বিবেকের কাছে আটকায় যে আমি উস্তাদ করিম শাহাবুদ্দিনের মেয়ে, এবং আমি নিজেও শিক্ষকতা করছি, গানের শিক্ষকতার সাথে আছি। তো একজন শিক্ষক পেশা হিসেবে যিনি শিক্ষক, তিনি কিন্তু সবকিছু করতে পারেন না, এবং আমিও চেষ্টা করি যে সেটা তাকে একটা আদর্শ নিয়ে চলতে হয়, কারণ আমার আদর্শে আমার যারা স্টুডেন্ট তারা কিন্তু শিখছে, তো তাদেরকে আমি শেখাতে পারি না যে আমি এটা যদি করি তাহলে কিন্তু তারাও করবে ওটা। সেই জন্য আমি অনেক কিছু চিন্তা ভাবনা করি, এবং আমার ব্যক্তিত্বের সাথে সবকিছু যায় না এরকম আমি বাদ দিই, এবং যেটা যায় সেটাই আমি করি। আপনি তো একটা স্কুলে আছেন এবং সেখানে গানের শিক্ষকতা করছেন, কিন্তু কখনো মনে হয়নি নিজের গানের একটা স্কুল হোক, সেটা নিয়ে কাজ করা? অনেক মনে হয়েছে, এবং আমাকে অনেকেও বলেছে যে আপনি প্লিজ একটা গানের স্কুল দেন, কিন্তু সময়ের অভাবে, মানে একসাথে তো অনেকগুলো চাকরি করি, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলে আছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যারা গরিব দুস্থ বাচ্চা তাদেরকে গান শেখাচ্ছি, আবার নজরুল একাডেমিতে সেখানে অনেক বয়সের কোনো সীমা নেই, সেরকম স্টুডেন্টও আমার আছে। তো সব মিলিয়ে আবার নিজের প্রোগ্রাম, নিজের স্টেজ শো, হ্যাঁ, নিজের রেকর্ডিং, প্লেব্যাক,
সব কিছু মিলে দেখা যায় সময়টা হচ্ছে না। আমার কাছে মনে হয় যে আমার বাচ্চাটা আরেকটু যখন বড় হবে, আমি আরেকটু সময় পাবো, তখন যদি করি, তখন মানে যখন আমার গান গাওয়াটা কম হবে তখন আমি গান শেখানোতে বেশি কনসেন্ট্রেট করব। এটা আমার একটা চিন্তা আছে যে ভবিষ্যতে আমি একটা নিজের স্কুল দিব যেখানে কিনা আমি আমার মতো করে বাচ্চাদেরকে শেখাতে পারবো। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপু আরো একটি গান শুনতে চাইবো আপনার কাছ থেকে। আচ্ছা, আমার হঠাৎ করে মনে পড়লো আমার হাজব্যান্ডের কথা। এস এ শহীদের প্রথম একটি গান আমি করেছিলাম, গানটি যদিও আনরিলিজড, একটি সিনেমার জন্য নেওয়া হয়েছিল। আমি গানটি 2 লাইন গাইছি। হৃদয়ে তোমায় রাখি আদরে আদরে, জড়িয়ে তোমায় রাখি ভালোবাসার চাদরে, হৃদয়ে তোমায় রাখি আদরে আদরে, জড়িয়ে তোমায় রাখি ভালোবাসার চাদরে, ভালোবাসি তাই ভালোবেসে যাই, ভালোবাসার চেয়ে মধুর কিছু নাই, ভালোবাসি তাই ভালোবেসে যাই, ভালোবাসার চেয়ে মধুর কিছু নাই। চমৎকার, দুজন মিলে ভীষণ সুন্দর একটা রোমান্টিক গান করেছেন একদম প্রথমেই। একদম প্রথমেই, এটা আমার একদম শুরুর কাজ। মানে আমি তো প্রথমেই প্লেব্যাক করেছিলাম এবং প্লেব্যাকের পরে যেটা প্রথম আমার মৌলিক গান ছিল সেটা ছিল এটা। মানে এটা কি বিয়ের পরে না বিয়ের আগে? এটা অনেক আগের গান। একটা নাটক ছিল ভালোবাসি তাই ভালোবেসে যাই, সেই নাটকটারও আগে ছিল কাজটা। ও, তাহলে তো অনেকদিন আগে। অনেকদিন আগে, মানে এটা 2012-13 গান। চমৎকার। আচ্ছা, এই যে ভাইয়ার সাথে যে একটা কেমিস্ট্রিটা, তার দাম্পত্য জীবনের যে সম্পর্ক সেটা তো একরকম, আবার মিউজিকের জায়গা থেকে যখন কাজ করেন সেটা আর এক রকম। তো একটা আরেকটাকে প্রভাবিত করে কিনা? কাজ তো আসলে দেখা যায় যে আমরা দুজন দুজনের পরিপূরক। ওর কাজগুলো আমাকে বলতে হয়, আমার কাজগুলো ওকে বলতে হয়, এবং দুজনের মধ্যে আমরা আলাপ আলোচনা করি, অনেক কাজ একসাথে নির্বাচন করি। এবং ও যখন একটা গান সুর করে বা লিখে আমাকে শোনায়, আমার কোনো একটা কাজ আসে তখন আমি ওকে শুনি যে গানটা কেমন। তো এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে, এটা আমার মনে হয় যে একই পেশায় না থাকলে এটা কখনোই হতো না। এবং ও আমার পেশাটাকে অনেক সম্মান করে এবং আমিও তাই ওর পেশাটাকে খুব সম্মান করি। তো কাজের ব্যাপারে ভাইয়া মনে হয় আপনার কাজের ব্যাপারে খুব বেশি হ্যাঁ, ও আমাকে সবসময় অতিরিক্ত সাপোর্ট করে, যেটা আমি হয়তো একটু কম করি। দেখা যায় যে আমি কিছুটা স্বার্থপর, যে ওর কাজের ক্ষেত্রেও দেখা যায় আমি ফোন করে বলি যে তুমি কখন আসবে বাড়িতে, বা এই যে একটা ডিস্টারবেন্স, এটা কিন্তু ও কখনো আমাকে করে না। মানে আমার যদি রাত্রে 2টাও বেজে যায়, ও কখনো আমাকে মানে SMS করবে না বা ফোন করবে না যে তুমি তাড়াতাড়ি আসো, কিন্তু আমি এটা করি। তবুও দেখা যায় যে ওই যে দুজনের মধ্যে যে একটা মানে গান নিয়ে যে একটা সম্পর্ক, এবং এটা আমাদের বোঝাপড়ার জায়গা, গানটা যেভাবে যোগাযোগ তৈরি করেছে আপনাদের দুজনকে। এবং ও সবসময় আমাকে বলে যে তুমি আমার স্ত্রী হওয়ার আগেও একজন ভালো শিল্পী এবং তুমি আমাদের দেশের একজন সম্পদ, আমি সেভাবে তোমাকে সম্মান করি, যে এটা কখনো হারানো যাবে না। যে তুমি সংসার করতে গিয়ে দেখা গেল গানটাকে তুমি পিছিয়ে গেলা, সেটা আমি কখনোই মেনে নিব না। গানটা সবসময় প্রায়োরিটি আগে পায় ওর কাছে, আমার চেয়েও বেশি ওর কাছে পায় আর কি। আপনি তো কখনোই খুব পরিকল্পনা করে কোনো কিছু করেন না, কিন্তু তারপরে তো মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, একটা লক্ষ্য থাকে, সেটা কি আছে আপনার? আমার ওই যে স্বপ্ন একটাই, যে আমি যখন থাকবো না আমার গানগুলো বেঁচে থাকবে। এবং আমরা যেরকম করে গান করছি, আমাদের শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যাম নেই, কিন্তু ওনার গানগুলি আমরা এখনো প্রতিনিয়ত গাইছি। আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আছেন, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম আছেন, ওনারা কিংবদন্তি, এবং ওনাদের যে গানগুলো ওনারা রেখে যাবেন, ওনাদের পরবর্তী সময়েও কিন্তু আমরা গাইবো। এরকম আমি চাই যে আমি যখন না থাকবো আমার কিছু গান এমন থাকুক যেটা কিনা বেঁচে থাকবে সবসময়। এটাই আমার একটা স্বপ্ন, পরবর্তী প্রজন্মের কণ্ঠে থাকুক আপনার গানগুলো, সেটাই প্রত্যাশা থাকবে। আপু, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য, এবং একই সাথে ঈদের আবার অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং NTV আমার খুব পছন্দের একটি চ্যানেল, আমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।
ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।